আসসালামু আলাইকুম। আজ আমরা আধুনিক পাশ্চাত্যের উত্থান এবং এই সময়ে নবজাগরণ বা রেনেসাঁসের ভূমিকা এবং রেনেসাঁস সময়ে শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের যে নিদর্শনগুলো পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করি। রেনেসাঁস বা পুনর্জন্মের যুগ। ফরাসি রেনেসাঁস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পুনর্জন্ম, যা ইউরোপের ইতিহাসে মধ্যযুগ ও আধুনিক যুগের সেতুবন্ধন করে। এটি জ্ঞানবিজ্ঞানের পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ সময়কাল। কেন পুনর্জন্ম বলা হয়? রেনেসাঁসকে পুনর্জন্ম বলা হয় কারণ এটি মধ্যযুগের স্থবিরতা থেকে মুক্তি এনে প্রাচীন ধ্রুপদী শিক্ষার অর্থাৎ ক্লাসিক্যাল শিক্ষার পুনরুদ্ধার করেছে। অর্থাৎ খ্রিস্টান ধর্মের নির্দিষ্ট গণ্ডির বাইরে এসে মানুষ অজানাকে জানার এবং অচেনাকে চেনার জন্য আগ্রহী হয়ে ওঠে, যা সকল ক্ষেত্রে নতুনত্ব ও জ্ঞানের প্রবাহ সৃষ্টি করেছে। কনস্টান্টিনোপলের পতন বা ফল অফ কনস্টান্টিনোপল। আমরা জানি যে কনস্টান্টিনোপলটা মধ্যযুগে এটা খ্রিস্টানদের অধিকারে ছিল, কিন্তু পরবর্তীতে তুর্কি মুসলমানরা এটি দখল করে এবং এরপর থেকেই মূলত রেনেসাঁসের যুগ শুরু হয়। কনস্টান্টিনোপলের পতন। অটোমান বিজয়। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে, যা ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। অভিবাসনের স্রোত। পতনের কারণে অনেক পণ্ডিত ও বিদ্বান ইতালিতে অভিবাসিত হন, ফলে সেখানে নতুন ধারণা ও জ্ঞান প্রবাহিত হতে শুরু করে। জ্ঞানবিজ্ঞানের প্রবাহ। কনস্টান্টিনোপল পতনের ফলে প্রাচীন গ্রিক, রোমান জ্ঞানবিজ্ঞানের পুনরুজ্জীবন ঘটে, যা ইউরোপ জুড়ে নতুন চিন্তার উদ্ভব ঘটায়। সাংস্কৃতিক মিশ্রণ। এই ঘটনাটি পশ্চিম ইউরোপে একটি সাংস্কৃতিক মিশ্রণ তৈরি করে, যেখানে প্রাচীন জ্ঞান ও নতুন চিন্তাধারার সংমিশ্রণ ঘটে। রেনেসাঁসের কেন্দ্রবিন্দু ছিল ইতালি। রেনেসাঁস প্রথম শুরু হয় ইতালিতে, যেখানে ফ্লোরেন্স, ভেনিস ও জেনোয়া শহরগুলো কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই অঞ্চলটির ঐতিহাসিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি নতুন ধারার সূচনা করে। আমরা যদি মানচিত্রে ইউরোপের বুট বা ইউরোপের জুতা খ্যাত ইতালির দিকে তাকাই, তাহলে এই যে তিনটা শহরের কথা বলা হলো তাদের অবস্থানটা এই জায়গায়, এখানে ফ্লোরেন্স, এই জায়গায় অবস্থান হচ্ছে ভেনিস, আর এই জায়গায় হচ্ছে জেনোয়া শহর। তো এই শহরগুলো এই রেনেসাঁর প্রথম দিকে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। মধ্যযুগ বনাম রেনেসাঁস। মধ্যযুগের কেন্দ্রবিন্দু বা মূল বিষয়গুলো ছিল হচ্ছে ধর্ম ও গির্জা, আর রেনেসাঁসের মানুষ ও যুক্তি। শিল্পকলাতে ছিল, মধ্যযুগের শিল্পকলাগুলো ছিল প্রতীকী ও ধর্মীয়, আর রেনেসাঁসে এসে শিল্পকলাগুলো হয়ে ওঠে আরো বাস্তবধর্মী ও ত্রিমাত্রিক। দৃষ্টিভঙ্গি। মধ্যযুগে দৃষ্টিভঙ্গি ছিল সবার পরকালমুখী, তবে রেনেসাঁসে এসে সবার দৃষ্টিভঙ্গি হয়ে যায় ইহকালমুখী ও অনিসন্ধিৎসু। এই দুইটা চিত্র থেকে দুইটা যুগের পার্থক্য আমরা সহজেই লক্ষ্য করতে পারি। রেনেসাঁসের বিস্তার ও প্রভাব। রেনেসাঁসের প্রভাব ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, যার সময়কাল ছিল ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দীতে, বিশেষ করে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও জার্মানিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে এই বিস্তার সম্ভব হয়েছিল। রেনেসাঁসের বিস্তার যে দেশগুলোতে হয়েছিল সেগুলো যদি আমরা একটু মানচিত্রে দেখি, তাহলে যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স এবং জার্মানি, এই দেশগুলোতে রেনেসাঁস প্রথম ইতালি থেকে ইতালির কাছাকাছি হতে এই দেশগুলোর মাধ্যমে পুরো ইউরোপ জুড়ে এটা ছড়িয়ে পড়েছিল। রেনেসাঁসের বিস্তার ইউরোপ ও তার বাইরে। রেনেসাঁস ইতালির সীমানা অতিক্রম করে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এশিয়া ও আফ্রিকার দেশসমূহের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে, যা আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করে। আমরা মানচিত্রে বিস্তারগুলো দেখতে পাচ্ছি। এটা প্রথমে পুরো ইউরোপ জুড়ে হয়, তারপরে আফ্রিকা এবং এশিয়াতেও এর সংস্কৃতির গভীর প্রভাব পড়ে। রেনেসাঁসের শিল্প ও সাহিত্য। রেনেসাঁসের সময়ে বিখ্যাত একটা চিত্রকর্ম ছিল মোনালিসা, যেটা লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন।
এরপর মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড। এই ডেভিডটার বিশেষত্ব হচ্ছে এটা এক খণ্ড সাদা পাথরকে খোদাই করে এরকম আকৃতি দেওয়া হয়েছে, যেখানে মানুষের দেহের পেশি, অস্থি এবং শিরা উপশিরা পর্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর আগে এ ধরনের কোনো শিল্পকর্ম তৈরি করা হয়নি। বিজ্ঞান ও আবিষ্কারের যুগ। কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্ব এবং গ্যালিলিও গ্যালিলির পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞান ও যুক্তিবাদের বিকাশ হয়। এই যুগে মানব সভ্যতা নতুন দিগন্ত উন্মোচন করে, যা আধুনিক বিজ্ঞান চিন্তার ভিত্তি সৃষ্টি করে। আমরা জানি যে কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্থপতি বলা হয়। মধ্যযুগে ইউরোপের মানুষ ধারণা করত যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে, কিন্তু কোপার্নিকাস তিনি আবিষ্কার করলেন যে পৃথিবী সূর্যকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে। যদিও তিনি তার এই মতবাদটা প্রমাণ করে যেতে পারেননি, পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই ভদ্রলোক যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন, তখন কোপার্নিকাসের এই কথাটির সত্যতা প্রমাণ করেন। কিন্তু তার এই মতবাদটি খ্রিস্টান ধর্মের বাইবেলের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে তিনি চার্চদের কোপানলে পড়েছিলেন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল। জ্ঞান বিজ্ঞানের বিকাশ। সাহিত্য। রেনেসাঁসকালীন সাহিত্য প্রাচীন গ্রিক ও রোমান ক্লাসিকের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করে, যা দান্তে ও পেট্রার্কের মতো লেখকদের মাধ্যমে প্রকাশিত হয়। সে সময় দান্তে লিখেছিলেন দ্য ডিভাইন কমেডি এবং পেট্রার্কের ছিল ক্যানজোনিয়ার। দর্শন। এই সময় দর্শন চিন্তাভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে, বিজ্ঞান ও যুক্তির প্রতি উদ্বুদ্ধ করে, যা গ্যালিলিওর মতো বিশিষ্ট পণ্ডিতদের উদ্ভাবনী চিন্তা অনুসরণ করে। বিজ্ঞান। রেনেসাঁসের সময় বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি ঘটে, বিশেষ করে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে জ্ঞান ডিসেমিনেশন বৃদ্ধি পায়, অর্থাৎ জ্ঞানের প্রচার প্রসার বেড়ে যায়। সামাজিক ও ধর্মীয় পরিবর্তন। রেনেসাঁসের ফলে সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে, যেখানে গির্জার একছত্র আধিপত্য হ্রাস পায়। এই পরিবর্তনগুলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উত্থান এবং নতুন সামাজিক ধারণার উদ্ভব ঘটায়। রেনেসাঁসের ফলাফল ও প্রভাব। রেনেসাঁস আধুনিক যুগের সূচনা করেছিল। গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং ভৌগোলিক আবিষ্কারের ফলে নতুন বিশ্বের দিগন্ত খুলে দেয়। এই পরিবর্তনগুলি সমাজের ভিত্তিতে স্থায়ী প্রভাব ফেলে। রেনেসাঁস ছিল মানুষের মনের মুক্তি, যা নতুন চিন্তা এবং শিক্ষার পথ খুলে দিয়েছে। এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছোট্ট একটা কুইজ থাকবে আপনাদের জন্য, যে রেনেসাঁস শব্দটির আক্ষরিক অর্থ কি। এটা এ পুনর্জন্ম, বি নতুন জন্ম, সি নবজাগরণ, ডি পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।